প্রথম প্রশ্ন বলা আছে কোন নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। কোন নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য? আসলে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য সেই সমস্ত নির্দেশতন্ত্রে যে নির্দেশতন্ত্রগুলো জড়ত্বীয়, যে নির্দেশতন্ত্রগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের অংশ, সেগুলোতেই প্রযোজ্য। এখন জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে কী ধরনের নির্দেশতন্ত্র? যে নির্দেশতন্ত্র হচ্ছে স্থির বা সমবেগে গতিশীল। তাহলে যে নির্দেশতন্ত্রগুলো স্থির বা সমবেগে গতিশীল, অর্থাৎ তার কোনো ত্বরণ থাকবে না। তাহলে যে সমস্ত নির্দেশতন্ত্রগুলো স্থির অথবা সমবেগে গতিশীল হয়, অর্থাৎ যাদের কোনো ত্বরণ থাকে না, সেগুলোই হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর সেগুলোতেই নিউটনের গতিসূত্রগুলো সমস্ত প্রযোজ্য হয়, সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক। দ্বিতীয় প্রশ্ন আছে যে কোনটি জড়ত্বীয় প্রদত্ত কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র? প্রদত্ত কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র? আমি এক্ষুনি বলেছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে হচ্ছে এমন নির্দেশতন্ত্র যে স্থির অথবা সমবেগে গতিশীল। এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন ঘূর্ণায়মান নাগরদোলা। ঘূর্ণায়মান নাগরদোলা। এখন ঘূর্ণায়মান নাগরদোলা হচ্ছে এটা এরকমভাবে নাগরদোলা আছে, যার এখানে ধরো কোনো লোক বসে আছে, তাহলে এর রৈখিক বেগের অভিমুখ এখানে, এখানে যখন চলে আসছে এখানে, এখানে যখন চলে আসছে এখানে, এখানে যখন চলে আসছে এখানে। যদি বেগের মান অপরিবর্তিতও থাকে, কিন্তু বারবার ধরো এ পজিশনে, বি পজিশন, সি এবং ডি পজিশনে তার অভিমুখ বারবার পরিবর্তিত হচ্ছে, তার মানে এটা আর যাই হোক না কেন সমবেগে গতিশীল তো নয়। তাই সমবেগে গতিশীল নয় মানে এটা ত্বরণ আছে। তাহলে ত্বরণ যেহেতু আছে, তাহলে এটা কিন্তু আর স্থির নির্দেশতন্ত্র হলো না, এটা তার জড়ত্বীয় নির্দেশতন্ত্র হলো না, এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, মানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। সমবেগে চলমান গাড়ি, হ্যাঁ এটা হতে পারে। তাহলে সমবেগে চলমান গাড়ি বলতে কি, যে বেগের মান এবং অভিমুখ দুটোই অপরিবর্তিত আছে, অর্থাৎ ত্বরণ নেই, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের অংশ, অর্থাৎ এক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে বেগের মান এবং অভিমুখের মধ্যে কোনো একটা যদি পরিবর্তিত হয়, অর্থাৎ ত্বরণ যদি থেকে যায় বা মন্দন যদি থেকে যায়, তাহলে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। এবারে আসছে তৃতীয় প্রশ্ন, যেটা বলা ছিল সুষম গতিবেগে চলমান একটি বস্তুর ওপরে সুষম গতিবেগে চলমান। তাহলে সুষম গতিবেগ বলতে কি বোঝায়? না, সুষম গতিবেগ বলতে বোঝায় এমন গতিবেগ যার মান অপরিবর্তিত থাকবে, যার মান অপরিবর্তিত থাকবে, যার অভিমুখ অপরিবর্তিত থাকবে। যার মান অপরিবর্তিত থাকবে এবং অভিমুখ অপরিবর্তিত থাকবে, এই দুটো ক্ষেত্রে তখনই সম্ভব যখন এর উপর কোনো বল কাজ করবে না, অর্থাৎ প্রযুক্ত বলের মান শূন্য, অথবা এর উপরে যতগুলো বল কাজ করছে সব মিলিয়ে লব্ধি বলের মান হচ্ছে শূন্য। অর্থাৎ এই বস্তুটার ওপর প্রযুক্ত বলের মান শূন্য, অথবা যতগুলো বল কাজ করছে সব মিলিয়ে লব্ধি বল বা নেট বল হচ্ছে শূন্য, তবেই এটা তার এফ ইকুয়াল টু এম এ। এখন যদি নেট বল ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ভর তো আর কখনো 0 হতে পারে না, তাহলে ত্বরণ 0 হবে। তাহলে ত্বরণ 0 হওয়ার অর্থ তার বেগের মানও চেঞ্জ হবে না এবং অভিমুখের কোনো পরিবর্তন হবে না। এইবারে আসছে চতুর্থ প্রশ্ন, রায়মার্টিনের 2024 সালে একাদশ শ্রেণী যে কোশ্চেন ব্যাংকটা বেরিয়েছে, তার স্ক্যানার পার্টের নিউটনের গতীয় সূত্রাবলী, নিউটনের গতিসূত্রের এমসিকিউ সঠিক উত্তর নির্বাচন ধরে প্রশ্ন, এমসিকিউ এর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানি, প্রযুক্ত বল ভরবেগের সঙ্গে সমানুপাতিক। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা সাধারণত জানি ভরের কোনো পরিবর্তন হয় না,
তাহলে আমি বলবো এখানে লিখলাম আগে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে এফ ইকুয়াল টু করলে একটা ধ্রুবক দিয়ে ভরবেগের পরিবর্তন। এখন নিউটনের গতিসূত্রের প্রমাণের সময় কে ইকুয়াল টু 1 ধরে নিলে আমরা বলবো এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন, ভরের তো কোনো পরিবর্তন হয় না, তাহলে বেগের পরিবর্তন হতে পারে কার সাপেক্ষে? অবশ্যই সময়ের সাপেক্ষে। তাহলে বেগের পরিবর্তনকে বলবো আমরা ডিভি, সময়ের পরিবর্তনকে বলবো ডিটি। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি ডিটি, অর্থাৎ এর প্রচলিত রূপ হচ্ছে ফাদার ইকুয়াল টু মাদার, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এন, এফ ফর ফাদার, মা ফর মাদার। তাহলে ফাদার ইকুয়াল টু মাদার, তার মানে সেই সূত্রেরই সিম্পল রূপ হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েট রূপ। তাহলে এখানে এই কোশ্চেন অনুযায়ী এটা প্রথম যে অপশনটা আছে সেটাই তাহলে সঠিক। এবার দ্বিতীয় পঞ্চম প্রশ্ন, 5 নম্বর কোশ্চেন। সেই 5 নম্বর কোশ্চেন কি বলেছে না, 5 নম্বর কোশ্চেন অনুযায়ী কোনো বস্তুর উপরে 8 নিউটন এবং 6 নিউটন দুটো সমকৌণিক বল কাজ করছে। 8 নিউটন এবং 6 নিউটন দুটি সমকৌণিক বল কাজ করছে। তাহলে 5 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হবে? তাহলে 8 কেজি 8 নিউটন 6 নিউটন বল কাজ করলেও এর উপরে যে নিট বল অর্থাৎ লব্ধি বল সেটা কত হবে না, সেটা হবে √8 প্লাস 6 নিট বল √a² প্লাস b², ভেক্টর যোগফলের নিয়ম অনুসারে এটা হলো 10 নিউটন। তাহলে ত্বরণ কত হবে? বল বাই ভর মানে 10/5, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটার উপর যে ত্বরণ সৃষ্টি হবে সেটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রযুক্ত বল নিট বল বলবো আমরা, কারণ বস্তুটার উপর একই সঙ্গে 8 নিউটন এবং 6 নিউটন বল কাজ করছে, তাই লব্ধি বলের মান হচ্ছে 10 নিউটন ত্বরণ। 5 কেজি ভরের একটি বস্তুকে 0.25 কেজি ভরের একটি বস্তুকে প্রথমে ব্যাটসম্যান তার কাছে যে বলটা এলো তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাকে ব্যাট দিয়ে আঘাত করে তাকে ফেরত পাঠানো ঠিক বিপরীত দিকে -10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে এলো 10 মিটার পার সেকেন্ড বেগে, তারপর -10 মিটার পার সেকেন্ড বেগে। যে সময় ঘটনাটা ঘটেছে সেটা 0.01 সেকেন্ড। তাহলে অতএব এর উপরে প্রযুক্ত বল F ইকুয়াল টু m ইন্টু u মাইনাস v বাই 2 মিনস 10, v মিনস -10, মাইনাসে প্লাস 10 বাই t মিনস 0.01 ইউনিট নিউটন। তাহলে 0.25 ইন্টু 20, 0.01 এর ডেসিমেল তোলার জন্য ওপরে 100 এত নিউটন। দ্যাট মিনস আমার কাছে এটা হয়ে গেল 500 নিউটন। তাহলে তার উপরে যে বলটা প্রযুক্ত হবে তার ভ্যালুটা হচ্ছে 500 নিউটন, অর্থাৎ 500 নিউটন বল প্রযুক্ত হওয়ার কারণে তার উপরে যে ত্বরণটা তার বেগের পরিবর্তনটা 10 মিটার পার সেকেন্ড থেকে বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড। এবারে আসছে আমাদের কাছে 7। এখানে বলেছে একটা বাঁদর একটা দড়িতে ঝুলছে, বাঁদরটা বাঁদরের মতো হয়নি, যাই হোক ঝুলছে, তার ওজন হচ্ছে 20 কেজি। এবার যে দড়ি দিয়ে ঝুলছে সেটা ম্যাক্সিমাম 25 কেজি ওজনকে সহ্য করতে পারে। তাহলে এবার দড়িটি কখন ছেড়বে? তাহলে দড়িটা ছেড়বে যখন দড়িটার উপরে প্রযুক্ত বল 25 কেজির বেশি হবে। সেটা কখন হবে না, যখন বাঁদরটা ঊর্ধ্বমুখে গতিশীল হবে। নিম্ন দিকে গতিশীল হলে হবে না। তাহলে ঊর্ধ্বমুখে যদি বাঁদরটা গতিশীল হয়, অর্থাৎ বাঁদরটা যদি দড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে, তাহলেই কিন্তু তার উপরে প্রযুক্ত বলটা 25 কেজি বেশি হবে। তাহলে n ইকুয়াল টু m ইন্টু g প্লাস a। তাহলে n ইকুয়াল টু 25 কেজি ইন্টু g মিনস 10, ভর 20 কেজি, g হচ্ছে 10, a হচ্ছে, তাহলে 10 প্লাস a ইকুয়াল টু 25 ইন্টু 10 আপন 2, 12.5। সো a ইকুয়াল টু 12.5
-10 ইকুয়াল টু 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বাঁদরটা ত্বরণ হবে যদি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ উপরের দিকে ওঠে, তাহলে দড়িটা কিন্তু আর সেই ওয়েটটা সহ্য করতে পারবে না, সেটা কিন্তু ছিঁড়ে যাবে। এবারে আমরা আসছি 8-এর দাগে। 8-এর দাগে প্রশ্নে কি বলেছে? m ভরের একটা বস্তুকে উপরের দিকে v বেগে ছুঁড়ে দেওয়া হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে ছুঁড়ে দিলে কোনো না কোনো এক সময় তো সে ভূমি স্পর্শ করবে। তাহলে এবার দেখো এখানে যখন ছুঁড়ে দেওয়া হলো, তার উপরে দুটো উপাংশ কাজ করছে, একটা v sin 45 ডিগ্রি আর একটা অনুভূমিক দিকে v cos 45 ডিগ্রি। যখন সে উপরে উঠে আবার ভূমি স্পর্শ করবে, ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার বেগটা হবে v sin 45, কারণ যে বেগে ছুঁড়ে দেওয়া হবে সেই বেগেই ফিরে আসবে। তাহলে এখানে তার ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন সমান m ইন্টু v sin 45 ডিগ্রি মাইনাস অফ, তাহলে m ইন্টু v sin 45 ডিগ্রি প্লাস v sin 45 ডিগ্রি 2v sin 45 ডিগ্রি। That means 2m into v into 1/√2, that means √2 mv। তাহলে তার ভরবেগের পরিবর্তন হলো √2 mv। এবার আমরা চলে আসছি 10-এর কোশ্চেনে। বলেছে m ভরের একটা বস্তু, একটা ঘর্ষণহীন তল, m ভরের একটা বস্তু আছে যাকে স্মল m ভরের দড়ি দিয়ে টানা হচ্ছে। তাহলে এদিকে ঘর্ষণের মানে এদিকে কোনো প্রতিক্রিয়া বল নেই, এইদিকে প্রতিক্রিয়া বল ইকুয়াল টু 0। তাহলে বাদ দাও। তাহলে এবার সমগ্র সংস্থার ত্বরণ কত হবে? বল বাই সমগ্র বস্তু সংস্থার ভর হচ্ছে দড়ির ভর প্লাস ব্লকের ভর m প্লাস n। তাহলে এখন ব্লকের উপর প্রযুক্ত বল, ব্লকের উপর প্রযুক্ত বল, তাহলে ব্লকের উপর প্রযুক্ত বল মানে কত হবে? ব্লকটাই গতিশীল হবে, তাহলে m ইন্টু a, দ্যাট মিনস a মিনস f বাই m প্লাস n ইন্টু m। তাহলে ব্লকের উপর প্রযুক্ত বল, তাহলে ব্লকের ত্বরণটা যত হবে সেটাই ব্লকের উপর প্রযুক্ত বল। এবার পেছন দিকে প্রতিক্রিয়া বলটা নেই বলে এখানে যেহেতু ঘর্ষণহীন প্রতিক্রিয়া বল নেই, তাই ঘর্ষণ বল মানে প্রযুক্ত বলের বিপরীত দিকে কোনো প্রতিক্রিয়া বল এখানে প্রযুক্ত হয়নি। এটা অবশ্য সরি, এটা 9-এর দাগের প্রশ্ন। এবারে চলে আসছি আমরা 10-এর দাগের প্রশ্নে। 10-এর দাগের প্রশ্নে। 10 নম্বরের প্রশ্ন, একটি ঘরের ছাদ, সেখান থেকে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া আছে যার ওজন হচ্ছে W1। বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে যে দড়িটা আছে সেই দড়ির ওজনটা হচ্ছে W2। তার মানে এখানে বস্তুর ওজনটা হচ্ছে W1 যেটা ছাদ থেকে ঝুলানো আছে, আর একটা দড়ির সাহায্যে ঝুলানো আছে, তার ঝুড়িটার ওজন হচ্ছে W2। এবারে সুতোর টান উপরে প্রযুক্ত হবে T। তার মানে এখানে যেহেতু পুরোটাই সাম্যাবস্থায় আছে, তার মানে এর উপরে নেট বল হচ্ছে 0। তার মানে এর উপরে মোট যে সমস্ত বল কাজ করছে তাদের যোগফল হচ্ছে 0। তার মানে টিটা উপর দিকে, W2 নিচের দিকে, W1 নিচের দিকে ইকুয়ালস 0। তাহলে T ইকুয়াল টু W2 প্লাস W1। তার মানে সুতোর ওপর যে টানটা পড়বে সেটা W2 প্লাস W1। এবারে 11 দাগে যে প্রশ্নটা বলা আছে যে বলের অধীনে গতিশীল কোনো বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে কি হবে। এখন বল যদি সরিয়ে না হয়, তার মানে বল ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দুটো শর্ত হতে পারে। 1 নম্বর, বস্তুটা স্থির থাকবে, স্থির অবস্থায়, তার মানে যদি স্থির থাকে তাহলে স্থিরই থাকবে, গতিশীল হবে না। 2 নম্বর, এর কোনো ত্বরণ থাকবে না, ত্বরণ বা মন্দন কিছুই থাকবে না।
তার মানে না বস্তুটার বেগ বাড়বে না বস্তুর বেগ কমবে, আবার বেগের অভিমুখেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে অভিমুখ বা মানের কোনো পরিবর্তন হবে না, বেগের অভিমুখ বা মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে বল কাজ না করলে এই তিনটে জিনিস ঘটতে পারে। তাহলে এখন এই কোশ্চেনে বলা আছে বস্তুটা আগে থেকেই গতিশীল ছিল, তাহলে গতিশীল ছিল মানে সে স্থির ছিল না। তার মানে সেই অবস্থায় যদি তার উপরে প্রযুক্ত বল শূন্য হয়ে যায়, তাহলে গতিশীল বস্তুটা গতিশীল তো থাকবে কিন্তু তার বেগ বাড়বেও না কমবেও না, তার মানে বস্তুটা সমবেগে গতিশীল হবে। তাই এই অনুযায়ী আমাদের বি অপশনটা সঠিক হবে, যেখানে বস্তুটা একই গতিবেগে চলতে থাকবে। সি অপশন, যেখানে বস্তুটা একই গতিবেগে চলতে থাকবে। 12 দেখো 12 থেকে প্রশ্নটা ছিল কোনো বল ছাড়াই কোনো গতিশীল বস্তুর গতিপথের প্রকৃতি কি হবে। এক্ষুনি বলেছিলাম দেখো আগের কোশ্চেনে 3 নম্বর পয়েন্ট, যদি বল প্রযুক্ত না হয় তবে তার বেগের মানেরও কোনো পরিবর্তন হবে না, অভিমুখেরও কোনো পরিবর্তন হবে না। তার মানে বস্তুটা যদি বলি বক্ররেখা, বক্ররেখা তো যেতেই পারবে না, কারণ বক্ররেখায় যেতে গেলে তার অভিমুখ বারবার পরিবর্তিত হবে, তার মানে হবে না। আচ্ছা, অধিবৃত্তাকার, তাহলে অধিবৃত্তাকার পথে যদি যেতে হয় তাহলে অধিবৃত্তাকার পথেও কিন্তু সে যেতে পারবে না, কারণ অধিবৃত্তাকার পথে গেলেও তার অভিমুখ কিন্তু বারবার পরিবর্তিত হচ্ছে। উপবৃত্তও হবে না, কারণ উপবৃত্তও হতে গেলে তার অভিমুখ বারবার পরিবর্তিত হচ্ছে। তাহলে একটাই পড়ে আছে সরল রেখা, যখন বস্তুটা গতিশীল হবে মানেরও কোনো চেঞ্জ হবে না আর অভিমুখের পরিবর্তনও হচ্ছে না এখানে। এবারে দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে মনে হয় অঙ্কগুলোর অপশন বোধহয় একটু ভুল আছে, তবু আমরা করছি। এখানে বলেছে 15 গ্রাম ভরের কোনো বস্তু, তাহলে এম সমান 15 গ্রাম, একে কেজিতে কনভার্ট করার জন্য 15/1000 কেজি, 15/1000 কেজি সমান হচ্ছে 15/1000 কেজি। তারপরে বলা আছে যে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি কাষ্ঠখণ্ডে প্রবেশ করলো, মানে কাঠের একটা বস্তুতে প্রবেশ করলো, তার মানে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রবেশ করলো। তারপরে 20 সেন্টিমিটার প্রবেশ করলো, তার মানে 0.2 মিটার। তখন তার বেগ হয়ে গেল, থেমে গেল, তার মানে অন্তিম বেগ 0। তার মানে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল ছিল, তারপরে সেটা 0.2 মিটার যাওয়ার পর বেগ হয়ে গেল 0। তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, ভি মিনস 0, 930 হোল স্কোয়ার মাইনাস 2, এ জানি না 0.2, সো 0.4 into a equal to 900, that means a equal to 900/0.4, nothing but 2250 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বস্তুটা যে মন্দন অনুভব করবে সেটা হচ্ছে 2250 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বলের মান কত হবে? এফ সমান এম এ, এম মিনস 15/1000 ইন্টু 2250 নিউটন। তার মানে এখানে হলো গিয়ে আমাদের 3375/100, দ্যাট মিনস 33.75। আমার মনে হয় অপশনগুলো একটু ভুল আছে, এই বস্তুটার উপর, এই বুলেটটার উপর যে বলটা প্রযুক্ত হবে সেটা 33.75 নিউটন। এবারে চলে এসো 14, কোশ্চেন নাম্বার 14। 20 কেজি ভরের একটা বস্তু ওপর থেকে পড়ছে, 20 কেজি ভর মাস, 20 কেজি মাস ওপর থেকে নিচের দিকে নামছে যখন কতটা মাটি থেকে উচ্চতা থেকে পড়লো, এইচ ইকুয়াল টু 20 মিটার। তারপর এখানে প্রবেশের পর সে আস্তে আস্তে কি হবে, তার বেগ কমতে একটা সময় 0 হয়ে গেল। এখানে যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে 1000 নিউটন। তাহলে উপর থেকে প্রবেশ করার সময়, মাটিতে ঢোকার সময় তার বেগটা ঠিক হবে ভি। তাহলে ব্যাপারটা বোঝো, উপরে 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়ছে,
যেটার ভর হচ্ছে 20 কেজি। 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়ছে যার ভর হচ্ছে 20 কেজি এবং সেটা যখন নিচের দিকে নামছে মাটিতে প্রবেশের ঠিক আগে তার বেগ হচ্ছে ভি। নাও ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, কারণ এখানে যে ত্বরণটা হবে সেটা ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অভিকর্ষণ ত্বরণ। তার মানে এখানে ইউটা হচ্ছে 0, সো ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 10 ইন্টু 20, জি ইকুয়াল টু 10, দ্যাট মিনস 400। ওকে, তাহলে এবার এখান থেকে এতটা যখন প্রবেশ করছে আমি ধরলাম এক্স মিটার যাওয়ার পর সে থেমে যাবে, তার আর বেগ থাকবে না। তাহলে তখন কি হবে না, এই পোর্শনের জন্য হলো ভি অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়াল টু যখন এখানে প্রবেশ করছে এইটুকু অংশে যখন প্রবেশ করছে তাহলে এটা তখন হয়ে যাবে প্রাথমিক বেগ, এটা হয়ে যাবে অন্তিম বেগ। তার মানে মাটিতে প্রবেশের সময় ওই ভিটা হয়ে যাবে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ হচ্ছে 0। তাহলে এখানে প্রাথমিক বেগ কত, ভি স্কোয়ার আগে থেকেই বার করা আছে 400 মাইনাস 2 এ মিনস এক্স, সরি এ মিনস হচ্ছে আমাদের এটা বার করতে হবে ইন্টু এক্স 400 200 by 50 sorry 20 100x equal to 400 x equal to 4 মিটার, x equal to 4 মিটার। 15 বলেছে একটি মেশিন গান থেকে একটি বুলেট n সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর, আচ্ছা প্রতিটি বুলেটের ভর n। এবার f ইকুয়াল টু যখন বুলেটটা বেরোচ্ছে তখন তার বেগ হচ্ছে ভি, কিছুটা যাওয়ার পর বুলেটের বেগ হচ্ছে 0। তাহলে f ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম মানে ভর বেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন, আর এটা পার সেকেন্ড 1, পার সেকেন্ড ইকুয়াল টু 1। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এফ ইকুয়াল টু এম ভি। কিন্তু এখানে বলেছে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট, তার মানে ফর এন বুলেট, এন সংখ্যক বুলেটের জন্য তাহলে এফ ইকুয়াল টু কত হবে, নাম্বার অফ বুলেট ইন্টু চেঞ্জ অফ মোমেন্টাম ফর এভরি বুলেট। তাহলে নাম্বার অফ বুলেট ইন্টু চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, চেঞ্জ অফ মোমেন্টাম ফর ওয়ান বুলেট, তার মানে এন ভি। তাহলে এখানে যে বলটা প্রযুক্ত হবে মেশিন গানের ওপর নিউটন এম ভি, আমাদের মতে এখানে অপশনটা হবে এটা এ। এবারে 16 কি বলেছে, এম ভরের একটি বুলেট, এম ভর এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট, এম ভর এবং ডিস্টেন্স ইকুয়াল টু এল, এরকম একটা পিকিউ রড আছে। এখানে পি আর লেংথটা এমনভাবে চয়েস করা হয়েছে যাতে পি আর লেংথটা হচ্ছে এই পুরো লেংথের 4l/5 আর এটা হচ্ছে l/5। তাহলে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই জায়গায় একটা বল প্রয়োগ করা হয়েছে, যে বলের এই জায়গায় একটা বল প্রয়োগ করা হয়েছে যে বলের মান হচ্ছে এফ, এই জায়গায় একটা বল প্রয়োগ করা হয়েছে যে বলের মান হচ্ছে এফ। এইবার বলেছে যে পিআর অংশটা পিকিউ আর কিউ অংশের উপর কত বল প্রয়োগ করবে। পিআর অংশটা কিউআর অংশের উপর কত বল প্রয়োগ করবে। তাহলে তার মানে আমি বলতে পারি এখানে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ হলো, তাহলে এখানে যখন এফ বল প্রয়োগ হতে গেল তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বল, তাহলে টিটা বার করলেই আমার এখানে হয়ে যাবে যে এখানে প্রতিক্রিয়া বলটা জানতে চেয়েছে
তাহলে প্রশ্ন যে প্রতিক্রিয়া বলটা জানতে চেয়েছে সেটা আসলে হচ্ছে টি। তাহলে এখানে তার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত হবে? টোটাল ফোর্স বাই টোটাল মাস। এইবার এখানে আমরা যদি বলি এটা সুষম রড মানে তার রডের প্রতিটা জায়গার ঘনত্ব সেম হবে। তাহলে সুষম রড যদি হয় তাহলে মাস পার ইউনিট লেংথ ইকুয়াল টু মাস পার ইউনিট লেংথ ইকুয়াল টু মাস বাই লেংথ। তাহলে মাস পার ইউনিট লেংথ ইকুয়াল টু মাস বাই লেংথ। এবার যতটা রড বড় হবে তার মাস তত বেশি হবে। তার মানে যদি আমরা বলি পিআর অংশের মাস কত হবে? এম বাই এল ইন্টু 4L বাই 5, দ্যাট মিনস 4M বাই 5। এগেন যদি আমি বলি কিউআর অংশের মাস কত হবে? এম বাই এল ইন্টু এল বাই 5, দ্যাট মিনস এম বাই 5। তাহলে যত বেশি রডের লেন্থ হবে তার মাসও তত বেশি হবে আর তার অ্যাক্সিলারেশনও তত বেশি হবে। এইবারে আমরা যদি বলি যে এখন কিউআর অংশের উপর কত মাস হবে, কত বল প্রয়োগ হবে? টি ইকুয়াল টু টোটাল যে মাস কত, এর মাস কত? 4L বাই, আমি দেখলাম এক্ষুনি 4M বাই 5 ইন্টু অ্যাক্সিলারেশন কত বেরিয়েছিল? না অ্যাক্সিলারেশন বেরিয়েছিল এফ বাই এম, কারণ টোটাল রকটা অ্যাক্সিলারেশন বেরিয়েছিল আমাদের এফ বাই এম। নাও এম ক্যান্সেল ইচ আদার ইকুয়াল টু 4M বাই 5। তাহলে পিআর অংশটা কিউআর অংশের উপর যে বলটা প্রয়োগ করেছে সেটা হচ্ছে 4M বাই 5। আচ্ছা, এবারে চলে এসো কোশ্চেন 17। কোশ্চেন 17 হচ্ছে যে 5 কেজি আর 7 কেজি ভরের একটি বস্তু একটি মসৃণ অনুভূমিক তল। এখন মসৃণ তল মানে না, মসৃণ তল মানে তার কোনো অ্যাক্সিলারেশন নেই। সেই মসৃণ তলের উপরে 5 কেজি 7 কেজি দুটি তলের উপর পরস্পরের সংস্পর্শে স্থিতিশীল অবস্থায় আছে। 7 কেজি ভরের বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হলো সেটা হচ্ছে 10 নিউটন। আচ্ছা, যেন দুটো বস্তু একসঙ্গে চলতে থাকে। তাহলে একসঙ্গে দুটো বস্তু যদি একসঙ্গে চলে তার অ্যাক্সিলারেশনও সেম হবে, এরও এ। তাহলে এ ইকুয়াল টু কত হলো সিস্টেমের? 10 বাই টোটাল মাস 5 প্লাস 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 বাই 12 5 বাই 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সামথিং 0.833 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবারে বলেছে বস্তুটি যদি ত্বরণমান যে পরিমাণে বলে দিয়ে 7 কেজি মানে বস্তুটি 5 কেজি মানে বস্তুটিকে ঠেলছে। তার মানে এই যখন এদিকে বল প্রয়োগ করেছে এর এদিকে আরেকটা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে যদি আমি 7 কেজিটাকে ফ্রি বডি করি তার মানে এখানে হচ্ছে এফ আর এখানে হচ্ছে কত? টি। তাহলে এখানে হয়ে গেল এফ মাইনাস টি ইকুয়াল টু 7A। আর ফর 5 কেজি মাস 5A, তার মানে 7 কেজি ভরের বস্তুটা এটাকে যে বল দিয়ে ঠেলবে সেটা কত হবে? না সেটা হবে 7A। সেটা হবে 7A, কারণ বলেছে দেখো 7 কেজি মানে বস্তুটি 5 কেজি মানে বস্তুটিকে ঠেলছে। 7 কেজি মানে বস্তুটি 5 কেজি ভরের বস্তুটিকে ঠেলছে, সেটা হবে কি কত? না তার মানে T equal to 5 into A নিউটন। আচ্ছা, ওর মনে অপশনটা একটু ভুল আছে। আচ্ছা, তারপরে দেখো 18, কোশ্চেন নাম্বার 18। একটি ট্রাক স্থির অবস্থা থেকে পাহাড়ের উপর নিয়ে স্থির ত্বরণে নামতে থাকে 20 সেকেন্ডে, টি ইকুয়াল টু 20 সেকেন্ডে সে যেটা গেল সেটা হচ্ছে 400 মিটার। নাও এস ইকুয়াল টু
হাফ এটি স্কোয়ার বিকজ ইউ ইকুয়াল টু জিরো। তার মানে ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু আমি নেব যেহেতু ইউ ইকুয়ালস জিরো হাফ এটি স্কোয়ার। তাহলে এস মিনস 400 হাফ এ ইন্টু 20 স্কোয়ার, 400 a into 400, 400 cancel, so a equal to 2 meter per second square, a equal to 2 meter per second square. Now for 7 kg mass, তাহলে mass equal to 7 kg, sorry 7000 kg, so প্রযুক্ত বল F equal to ma, that means 7000 into 2, that means 14,000 নিউটন। তার মানে যে বলটা প্রযুক্ত হলো সেটা হচ্ছে 14,000 নিউটন। তাই আমাদের মনে হয় এটা এটাও কিন্তু প্রথম উত্তরটা ভুল আছে, কিন্তু ঠিক আছে, তাই 1400 নিউটন হবে না, 14,000 নিউটন হবে। আচ্ছা, এবারে 19। অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত এখানে একটা তলের উপরে 2 কেজি ভরে ব্লক রাখা আছে, ব্লক রাখা আছে। তাহলে ত্বরণ কত হবে না, এ ইকুয়াল টু নিম্নমুখী ত্বরণ জি অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, কিন্তু যেহেতু মসৃণ নততল তাই মিউ ইকুয়াল টু 0, সো এ ইকুয়াল টু জি সাইন থিটা। জি মিনস 9.8 ইন্টু সাইন থিটা মিনস সাইন 30, সাইন 30 মিনস হাফ, দ্যাট মিনস 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল এন ইকুয়াল টু, আমরা ঘর্ষণে জানি এন ইকুয়াল টু লম্ব প্রতিক্রিয়া এম জি কস থিটা। এম মিনস 2 কেজি মাস, জি মিনস 9.8, কস থিটা মিনস কস 30 নিউটন, 2 ইন্টু 9.6 ইন্টু √3/2 নিউটন, দ্যাট মিনস 9.8 ইন্টু √3 নিউটন, 9.8 ইন্টু √3 নিউটন। এবার চলে আসছি আমরা 20। এখানে কি বলেছে, 0.5 কেজি মাস, 0.5 কেজি, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। নাও তার বেগ হয়েছে কত, 3 মিটার পার সেকেন্ড। কত বল প্রয়োগ হয়েছে, ইকুয়াল টু এক্স, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এফ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এফ মিনস এক্স, এম মিনস 0.5, 3 minus 2 by 2, 0.5, 0.25, that means যে বলটা প্রয়োগ হলো x equal to 0.25 নিউটন।